যে বারবার যেটা বলা হচ্ছে এই যে বিধানসভায় শূন্য, সেখান থেকে ধরুন ভোট হয়তো আগামী বছরই বেশি দিন বাকি নেই, মানে আপনারা কি জেলা সম্মেলন চলছে আপনাদের, এই বিষয়গুলো কি উঠে আসছে যে কিভাবে আবার পুনরুদ্ধার করা যায়, রিগেন করা যায়, এটাও কি একটা বিষয় হচ্ছে, নাকি শুধুই কমিটি থেকে থাকবে কে না থাকবে, নতুন কে এলো কে না এলো সেটা হচ্ছে? সম্মেলনে কমিটি নির্বাচনটা সম্মেলনের একটা অংশ, কিন্তু সেটাই গোটাটা নয়। মানে গোটা 3 দিনের সম্মেলনের শেষ 15 মিনিটটা হয়তো কমিটি নির্বাচনের জন্য, বাকি গোটাটা গত 3 বছর কি কাজ আমরা করতে পেরেছি, আগামী দিনে কি কাজ করতে চাই তার আলোচনা এবং আলোচনার নির্যাসটা সিদ্ধান্ত হিসেবে উঠে রাস্তায় লড়াই আন্দোলন তৈরি করার ক্ষেত্র। জেলে যে আমরা শূন্য, এইটাও যেরকম সম্মেলনের আলোচনায় আসছে, পঞ্চায়েত নির্বাচনে জোর করে হারিয়ে দেওয়া, সেখানে প্রশাসনের ভূমিকা ইত্যাদি ইত্যাদি, সেটাও আলোচনায় আসছে। আলোচনায় এটাও আসছে যে যত জায়গা থেকে পঞ্চায়েতে ব্যালট উদ্ধার হলো, ভাঙা বাক্স উদ্ধার হলো, সেই সব জায়গাতেই ছাপ কিন্তু বামপন্থীদের সিম্বলে কাস্তে হাতুড়ি তারাতেই ছিল, বিজেপির ছাপ খুঁজে পাওয়া যায়। ফলে এই সমস্ত আলোচনা আছে এবং এই সমস্ত আলোচনার পাখির চোখ করে আসলে সামনের দিনের যে লড়াই আন্দোলন হচ্ছে, যে সেটিংটা এক্সপোজ হচ্ছে, সেটাকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে কি বিকল্পের কথা আমরা বলতে পারি, সেই বিকল্পটাকে মানুষের সামনে আরো বেশি করে নিয়ে যাওয়ার কাজটাই আমাদের সম্মেলন করছে। আপনার কাছে আরো প্রাসঙ্গিক এই প্রশ্নটা, যে একটা নবীন প্রবীণ দূরত্বের কথা সিপিআইএম পার্টিতে শোনা যাচ্ছে, যে অনেক প্রবীণ নেতাই জেলা সম্মেলনে অনুপস্থিত, জুনিয়র মানে তরুণ প্রজন্মকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রবীণদের তুলনায়, এটা কতটা, মানে এই কি বলবেন এটা যে আপনার? বামপন্থী রাজনীতিতে এই থিওরিটা তো আছে যে একটা নির্দিষ্ট বয়সের পর আপনি রাজনীতি করবেন সারা জীবন, কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর আপনাকে সেই কমিটির জায়গা থেকে ছেড়ে আসতে হবে, নতুন লোক সেখানে যাবে। এটার বিজ্ঞানসম্মত কারণ আছে, যে বিজ্ঞানসম্মত কারণের জন্য গোটা দেশে রিটায়ারমেন্ট স্কিম চালু, রিটায়ারমেন্ট পদ্ধতিটা কি কারণে চালু করা হয়েছে। নাহলে তো একজন মানুষ যতদিন বাঁচতেন ততদিনই তিনি সাংবাদিকতাও করতে পারতেন, রেলে চাকরিও করতে পারতেন, ডাক্তারিও করতে পারতেন। ডাক্তারি করা যায় যদিও, কিন্তু চাকরির ক্ষেত্রে যারা নির্দিষ্ট রিটায়ারমেন্ট, তার একটা বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। একমাত্র বামপন্থী রাজনীতি, ছাত্র যুবরা বলুন কি পার্টি বলুন, তারা এই বয়সের এই যে একটা এজ লিমিট সমস্ত গণসংগঠনে আছে, বামপন্থী রাজনীতির মধ্যে পার্টিগুলোতেও আছে, এইটা করতে পারে। তার কারণ তারা বিজ্ঞান মেনে চলেন। দক্ষিণপন্থী রাজনীতির মতো কে নেতা থাকবে কে নেতা থাকবে না, নেতা না থাকলে পয়সার লুটটা হবে না, নেতা না থাকলে কেউ পাত্তা দেবে না, নেতা না থাকলে কেউ মঞ্চে তুলবে না, এইসব ভাবনা তো বামপন্থী রাজনীতিতে নেই। ফলে বামপন্থী রাজনীতি এরকম উদাহরণ আছে, যে পার্টির সেক্রেটারি নিয়ম করছেন যে 3 বারের বেশি কেউ কমিটিতে সেক্রেটারি থাকতে পারবে না, ইনি এটা জেনেই নিয়ম করছেন যে ওইটা তার শেষবার, শেষ সুযোগ, তারপরের বার তিনি থাকবেন না, অন্য লোক যাবে। এটা দক্ষিণপন্থী রাজনীতিতে হলে হারগিজ ওই পার্টির সেক্রেটারি এই নিয়মটা করতেন না, এটা জেনে যে আমাকে এই কনফারেন্সে ছেড়ে দিতে হবে। কিন্তু এটা বামপন্থী রাজনীতি বলেই এই নিয়মটা হয়েছে গোটা কমিটি মিলে, যে ঠিক আছে আমি চলে যাবোটা তো বড় কথা নয়, মানে আমি থাকতে থাকতেই সবটা হতে হবে এই ধারণা তো অলিক কল্পনা। ঠিক আছে আমি চলে যাব, কিন্তু নতুন যোগ্য লোক আসবে, এটা বামপন্থী রাজনীতি একমাত্র করতে পারে। দক্ষিণপন্থী রাজনীতিতে মারামারি লাঠালাঠি আছে, তার কারণ ওখানে ওইসব কাটমানির ব্যাপার আছে, ক্ষমতা দখলের ব্যাপার আছে, পদে না থাকলে কেউ পাত্তা দেন এই ব্যাপার আছে। বামপন্থী রাজনীতিতে সেই ব্যাপার নেই। বিমান বোসের কোনোদিন কোনো কমিটির মাথায় না থাকলেও বিমান বসই থাকবেন, তার শ্রদ্ধা সম্মানের জায়গা, তার থেকে যা আমরা শিখি সেই শিক্ষার জায়গা কেউ কেড়ে নিতে পারবে না। এটা কি একটা কারণ যে আপনারা সেভাবে মানুষের যেতে পারছেন না, বোঝাতে পারছেন না? মানে সবাই দেখছেন দুর্নীতি, সবাই দেখছেন মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা দূরত্ব, কিন্তু মানে আপনাদের নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই জেরবার যে আপনারা অন্যের যে ভুলটা সেটা তুলে ধরতে পারছেন না। কোথাও কি জনসংযোগের সমস্যা আছে? জনসংযোগের ঘাটতি মেটাতে হবে, এটা আমাদের পার্টির বিভিন্ন আলোচনায় এসছে, যে জনসংযোগ আমাদের যেরকম হয়, যেরকম হচ্ছে, সেটা আরো বাড়াতে হবে। গতানুগতিক উপায়ে যেরকম যেতে হবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেতে হবে, আরো কিছু বিকল্প উপায় খুঁজে বার করবে। যে বিকল্প উপায়ের জন্য গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে বিকল্প স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় বিকল্প চিকিৎসা কেন্দ্র তৈরি হয়েছে, বিকল্প পাঠশালা তৈরি হয়েছে, এই কারণেই যে আমরা নতুন নতুন উপায়ে মানুষের কাছে পৌঁছাতে চাইছি। কিন্তু তৃণমূলে যে গোষ্ঠীদ্বন্দ্বটা সাধারণত মিডিয়া ফিডিয়ার সামনে প্রকাশ হয়ে যায়, যে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য একের পর এক নেতার দিকে গুলিফুলি ছুটে আসে আর কি, সেই জিনিস কখনো বামপন্থী রাজনীতিতে ছিল না। কিন্তু এটা কেউ কেউ মনে করেন আর কি, যে তৃণমূল এইটা করছে, তাহলে যদি বামেদেরও এটা একটু দেখিয়ে দেওয়া যায়, তাহলে দুটোকে তুল্যমূল্য করে এক পার্ট হিসেবে বিচার করা যায়। কিন্তু সেগুলো বালি, সেইটা পশ্চিমবাংলায় কেন গোটা দেশে বামপন্থী রাজনীতি এটা কখনো হবে না। কারণ এখানে বিতর্ক কি নেই? হ্যাঁ আছে। আমি রাজনীতি করি, আরেকজন কমরেডও রাজনীতি করেন, তার সাথে মতের ফারাক হতে পারে,
যে মিছিলটা বাদিক দিয়ে গেলে হয় না ডান দিক দিয়ে গেলে হয়। তারপর আদতে যখন সিদ্ধান্তটা হবে আমরা দুজনে একই জায়গায় দাঁড়িয়ে একই পথের কথা বলবো, যেটা আপনি অন্য দক্ষিণপন্থী দলে খুঁজে পাবেন না। এখন দক্ষিণপন্থা শুধু যে পশ্চিমবাংলায় কায়েম হয়েছে তা তো নয়, ভারতবর্ষে কায়েম হয়েছে, এবং তারা আসলে মনটাকে মগজটাকে আস্তে আস্তে কুড়ে কুড়ে খেয়ে ফেলার চেষ্টা করছে যে রাজনীতি মানেই আসলে পয়সা কড়ি, রাজনীতি মানেই আসলে ক্ষমতার অপব্যবহার, রাজনীতি মানেই আসলে গোষ্ঠীদ্বন্দ্ব। বামপন্থী রাজনীতিতে একটা বিকল্প হতে পারে, এখানে এই ধরনের কোনো মারামারি চুলোচুলির ব্যাপার নেই, এইটা পশ্চিমবাংলার মানুষ জানেন। পশ্চিমবাংলার মানুষকে এইটা আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর প্রয়োজন আছে, এটা ঠিক, কিন্তু দক্ষিণপন্থার সাথে এটার এক পার এটা কখনো হবে না। আর একটা কথা, আপনাদের কোনো জেলা সম্মেলনে উঠেছিল যে বামফ্রন্ট সিপিআইএম এক সময় যেটা ছিল, যেটা একদম গরিব মানুষের পার্টি, কৃষক, শ্রমিক। তো আপনি বিভিন্ন সেখানে বলেছেন সেখান থেকে হয়তো আপনারা একটু উচ্চবিত্ত, একটু মধ্যবিত্ত, শিক্ষিত, শহর কেন্দ্রিক মানুষের সমর্থনটার দিকে বেশি ঝুঁকেছেন দেন এই কৃষক শ্রমিক। তো আপনি বিভিন্ন জেলা সফরে যাচ্ছেন, আপনার অভিজ্ঞতা কি মনে করেন? ফ্রন্টের যে বেসটা ছিল একদম খেটে খাওয়া মাঠের মানুষ, মাটির মানুষ, সেখানে আপনি জেলায় কিরকম মানে রিয়াকশন পাচ্ছেন যে তারা প্রথমে বামপন্থার সঙ্গে রয়েছে? বামপন্থার যে দাবি দেওয়া, আপনি যে খেটে খাওয়া মানুষের কথা বললেন, সেই মানুষ যখন খেতে ফুলকপির ন্যায্য দামটা পায় না, তার যখন সারের দাম বিরাট বেড়ে যায়, তার যখন মহাজনের কাছে সুদ বেড়ে যায়, তখন তো তার একটা রাগ তৈরি হয়। এই যে রাগটা, এই ক্ষোভটা, খেতে না পাওয়ার যন্ত্রণাটা, এইটা এই যে আমার দেশের শাসক, রাজ্যের শাসক, তার বিরুদ্ধে ব্যবহার করতে হবে, এইটাই মানুষ আগামী দিনে বেঁচে থাকার পদ্ধতি হবে। তো যে এই শাসককে বদলে দিতে হবে, কারণ এই শাসক এসে আমার কোনো লাভের লাভ হচ্ছে না। মোদি যখন ক্ষমতায় এসেছিলেন তখন $1 সম্ভবত 46 টাকা ছিল, এখন 10 বছর হয়ে গেছে ক্ষমতায়, $1 86 টাকা হয়েছে, মানে আমরা আরো 40 ধাপ নেমে গেছি অর্থনীতির ক্ষেত্রে। তাহলে এই সমস্যাগুলো যাতে সামনে না চলে আসে, তার জন্য এই বাংলাদেশের ইস্যুটাকে খারাপভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে বিজেপি আরএসএস এর পক্ষ থেকে। এই ধরনের কোনো জিনিস যখনই মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখনই বঞ্চিত চাকরি প্রার্থীদের মিছিল, যোগ্য চাকরি প্রার্থীদের মিছিল হোক বা কৃষকদের মিছিল হোক, তার মধ্যে একটা অন্যরকম ভাবনা আরএসএস, তৃণমূল, বিজেপি তারা হচ্ছে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। যেরকম ভারতবর্ষে বলা হয় না যে আরে ওপার বাংলা থেকে এসে এখানে সবাই চাকরি খেয়ে চলে গেল, আবার বাংলাদেশেও একই জিনিস বলা হয় যে অমুক সংখ্যালঘুদের বার করে দিতে পারলেই হচ্ছে এখানে সব চাকরি তোমার। এইগুলো যে আসলে ইউটোপিয়া, সেইটা মানুষকে বোঝানোটাই এই সময়ের কাজ। কারণ সোশ্যাল মিডিয়াতে বারংবার একই জিনিস দেখতে 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 গোয়েবেলসের থিওরি, মানুষ একবার দেখে কিছু বিশ্বাস করে না, তাকে 100 বার দেখাও, সে তখন ভাববে যে তাই তো, যা রটে তা কিছু তো বটে, তাহলে বোধহয় এইরকমই হচ্ছে। ফলে একটা সমস্যা আছে এইখানেই। বামপন্থীদের বাড়তি দায়িত্ব যে সেটা আমার দেশের কৃষকের সমস্যা হোক, কি বাংলাদেশের সমস্যা হোক, কি প্যালেস্তাইনের সমস্যা, বামপন্থীরা সর্বত যারা সংখ্যালঘু, আসলে আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশ, ধর্মীয়ভাবে সংখ্যালঘু, যুক্তি দিয়ে কথা বলেন সেই সংখ্যালঘু অংশ, তাদের পাশে দাঁড়াবে। অতীতে এক সময় কথা ছিল যে ভিয়েতনামে বৃষ্টি হলে বামপন্থীরা কলকাতায় ছাতা ধরে, যারা বলতেন তারা কিন্তু আজকে বাংলাদেশে বৃষ্টি পড়লে এখানে কথা বলছেন। ফলে কথা বলতে হয়, সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে হয়, গরিব মানুষের, প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে হয়। কি বলে দাঁড়াতে হয় সেটা গুরুত্বপূর্ণ। বিজেপি আরএসএস বলছে একে তাড়িয়ে দাও, ওকে ভাঙিয়ে দাও, তাহলে তোমার জিনিসটা থেকে যাবে। আর বামপন্থীরা বলছে যে এইসব ভেঙে চুরে তো লাভ হবে না, তাহলে এই সরকারটাকে বদলে দিতে হবে যাতে তোমার রুটি রুজির ব্যবস্থাটা সিকিওর থাকে ভবিষ্যতের জন্য। এই লড়াই চলবে এবং এই লড়াইয়ে আমরা আরেকটু করে এগোতে চাইবো।